আমি তো ওয়েস্টিনে যে খেতে পারি না বাংলাদেশের রাজনীতি করে। রাইট। বাংলাদেশের মানুষ তো ওয়েস্টিনে খেতে পারে না, এত টাকা দিয়ে খেতে পারে না। এটা বড় লোকদের জায়গা, এটা এলিটদের জায়গা। বাংলাদেশের সবচেয়ে আমাকে আমাকে এক্সপেন্সিভ খুব সাধারণ মানুষের মতো করে থাকতে হবে, আমাকে খুব সাধারণ মানুষের মতো করে চলতে হবে। আমাকে আমাকে অনেকে বলে, আপনারা দেখেন না যে ওই আপনি এই একটা হুডি পরে আসেন আপনার ইয়েতে, আপনার কি আর হুডি নাই? আপনার কি আর হুডি কেনার পয়সা নাই? আমাকে বলে কিন্তু অনেকে। আমি বলি হ্যাঁ ভাই, পয়সা নাই ভাই। এবং তারপরে হয় কি, অনেকে হুডি কিনে নিয়ে আসে, ওর সত্যি সত্যি মনে করে আমার হুডি কেনার পয়সা নাই, দাদাকে একটা হুডি কিনে দিই। কেউ আসলে হাতে করে একটা হুডি নিয়ে আসে, একটা কাপড় নিয়ে আসে, বলতে দাদা বোধহয় কাপড় কিনতে পারে না। আরে ভাই, দাদা আমি এই প্রসঙ্গে এক জিনিস অ্যাড করি। ধরুন আমরা যখন সাংবাদিকতা শুরু করি, ধরুন আজ থেকে 28-30 বছর আগে, কিছু জায়গার কিছু ট্রেনিং আমি স্পেসিফিক মনে নাই, উনি বলতেছিল তুমি যখন পাবলিকের সাথে কথা বলতে যাবা, গ্রামে যাবা বা কোন একটা মেহনতি মানুষদের নিয়ে কাজ করবা, কোন একটা ইয়েতে যাবা, তোমার গায়ের থেকে যেন ভুল করে পারফিউমের গন্ধ বের না হয়। অবশ্যই না। তোমার হাতে যেন ওই সাধারণ মানুষের হাতে ঘড়ি নাই, তোমার হাতে যেন ঘড়ি না থাকে। তোমার যদি একেবারে কম্পালসারি না হয়, তোকে সানগ্লাস পরে তুমি রিপোর্টার, তুমি সাংবাদিক, নো, তুমি তাদের অংশ, তাদের উপরে তোমার ডিপেন্ড করতে হবে। তারাই তোমার সোর্স, তারাই তোমাকে তথ্য দেবে। এই যে মিলে যাওয়া, তোমার গায়ের থেকে যদি ভুল করে ফুরফুরে গন্ধ বের হয়, সাধারণ মানুষটা তোমার সাথে পার্থক্য তার মনের মধ্যে তৈরি হয়ে যাবে। না, আমার সাথে আমার গায়ের সঙ্গে ঘামের গন্ধ আর ওনার গায়ের থেকে এত সুন্দর ফুলের গন্ধ বের হয়, তো উনি নিশ্চয়ই আলাদা প্রজাতির মানুষ। তো এই জায়গাগুলো রাজনীতিবিদদের আরো সিরিয়াসলি খেয়াল রাখতে হবে, যেমন সাংবাদিক। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, মানে এটা প্রবাবলি আমাদের ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য কাজে লাগবে। মানে আমি যখন এক্সিকিউটিভ ছিলাম আর কি, বাংলাদেশে যখন আমি এক্সিকিউটিভ ছিলাম, আমি তো সিইও পর্যন্ত ছিলাম, এবং আমি খুব পপুলার সিইও ছিলাম। আমি কেন পপুলার সিইও ছিলাম জানেন? আমি যখন ট্যুরে যেতাম, মানে অফিসিয়াল ট্যুরে যেতাম, আমি হয়তো যাচ্ছি ধরেন একটা গ্রামে যাচ্ছি, হ্যাঁ, একটা উপজেলায় যাচ্ছি, ওইখানে রাত হচ্ছে, হ্যাঁ, আমি তো আমার সাথে গাড়ি আছে, আমি তো গাড়িতে ফিরে এসে জেলা শহরে হোটেলে থাকতেই পারি। আমি করতাম কি, আমি বলতাম যে ওই উপজেলায় ওই গ্রামে যে আমার কলিগটা কাজ করে, ওর বাসায় আমি থাকবো। অনেক সময় দেখা যেত সে মেসে থাকে, আমি বলতাম ঠিক আছে আমি মেসেই থাকবো, কোনো অসুবিধা নাই। আমার মেসের জায়গা হবে তো, একটা একটা শোয়ার জায়গা হবে তো, হ্যাঁ হ্যাঁ স্যার হবে, কোনো অসুবিধা নাই। আমি ওইখানে যেতাম, মেসে থাকতাম, আমি ওদের বাসায় থাকতাম। তারপরে আমি বলতাম যে আমার জন্য যেহেতু রান্না বান্না করবে, তোমরা কিছু তরি তরকারি, সবজি, মাছ, মাংস কিনে দিও ওর বাসায় ওই দিনের জন্য, আমার উপহার হিসাবে। তো এটা কিনে দেওয়া হতো, ওরা একটা রান্না বান্না ওদের মতো করে, ওরা সবচেয়ে ভালোভাবে আমাকে রাখার চেষ্টা করতো। কিন্তু আমি যেটা পেতাম, হ্যাঁ, আমি কিভাবে থাকতাম সেটা বড় কথা না, আমি যেটা পাইতাম, আমি দেখতাম ও কিভাবে থাকে, ও ও কি খায়, ওর বাসাটা কেমন, কত বড়, ওর কিচেনটা কত বড়, ওর ওয়াইফ কে, ওর ওয়াইফ কি করে, ওর ওয়াইফের স্বপ্ন কি, ওর বাচ্চাটা কেমন, ওর বাচ্চার খেলনা আছে কিনা, হ্যাঁ, ওর বাচ্চা কি খেলে, ওর বাচ্চা কি পড়ে, ওর বাচ্চার পড়ার বইগুলো কি, ওর বাসায় বই আছে কিনা, হ্যাঁ, ওর বাসাটা কতটুকু ক্লিন। ধরেন ক্রমশ ধরেন আমরাও আশা করি যে তাদের অভিজ্ঞতা বাড়বে, তাদের বিষয়গুলো বুঝতে পারবেন, মানুষের সঙ্গে কিভাবে যেতে হয়, কিভাবে, মানে নেতা মানেই নেতা না, তো নেতা তো তুমি তাদেরই অংশ। এবং আনফরচুনেটলি বাংলাদেশে কনক আমার তখন বয়স ছিল 35 বছরের মতো, হ্যাঁ, এটা অনেক বেশি বয়সের ব্যাপার না। এটা এই ব্যাপারটা, এগুলো কিন্তু আমাদেরকে পলিটিক্যাল ট্রেনিং, কিন্তু পলিটিক্সে আমরা শিখে আসছি, তো রাজনীতি করে আসছি, ছাত্র রাজনীতিতে এভাবে শিখে আসছি আমরা, এভাবে শিখে আসছি কিভাবে কিভাবে মানে আমি এখানে বলতে, আপনার সময় থাকলে আমি বলি, এখানে চান্দার কথা আসছে তো, আমি তখন 4th ইয়ারের ছাত্র রাজশাহী মেডিকেল কলেজে, এবং এটা বোধহয় কেউ জানে না, কিন্তু আমি বলে রাখি যে আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুল মেম্বার, সবচেয়ে কম বয়সী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে আমার বয়সী ফুল মেম্বার, পার্টি মেম্বার ছিল না, আমি একমাত্র, এবং প্রবাবলি এখনো পর্যন্ত আমি একমাত্র। তখন আমি 4th ইয়ারের ছাত্র, পার্টির ফুল মেম্বার। তো আমাকে ওই সময় 88 সালে একটা বন্যা হয়েছিল বাংলাদেশে, পুরো বাংলাদেশে বন্যা হয়েছিল, রাজশাহীতেও বন্যা হলো। আমাকে পার্টি দায়িত্ব দিল যে আমাকে চারঘাট এলাকায় বন্যার ত্রাণ চালাইতে হবে, মানে ওখানে খাবার নিয়ে যেতে হবে, কাপড় নিয়ে যেতে হবে, ওগুলো করতে হবে। তো আমি বললাম যে কিভাবে করব, বললো এটা তোমার উপরে। মানে আমি বললাম যে আমার রিসোর্স কোথায়, টাকা পয়সা কোথায়, তোমার উপরে। মানে আমাকে চিন্তা করতে হবে আমি কিভাবে আমার এই করব, আমার এই রসদ জোগাড় করব এবং ওখানে নিয়ে যাব।
আজকে আমি বলতে পারি আমার চালানো ত্রাণ কর্মকাণ্ড আমাকে পার্টি থেকে একটা পয়সা দেয়নি, একটা পয়সা না। আমার চালানো ওই ত্রাণ কর্মকাণ্ড চারঘাটের মানুষ প্রবাবলি এখনো মনে করতে পারবে যে ওই মেডিকেল কলেজের একটা ছেলে এসে এখানে এসে ত্রাণের কাজ চালাই গেছে। কিভাবে করছি জানেন? আমি চিন্তা করলাম যে আমি করবো কি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি করবোটা কি। চিন্তা করে বের করলাম যে আমি যে লোকালিটিতে থাকি মেডিকেল কলেজের আশেপাশে, ওইখানে বাসায় বাসায় গেলাম আর কি, যে বললাম যে ভাই আমি মেডিকেল কলেজের ছাত্র, চেনেন তো আমাকে, আমি চারঘাটে ত্রাণ করতে যাব, কালকে যাব, তো আপনি সকালবেলা যে রুটি বানান না, আপনি 2টা রুটি এক্সট্রা বানায়েন, আমি সকালবেলা আসবো, নিয়ে যাব রুটিটা। তো এরকম বলে আসলাম অনেকগুলো বাসায়। পরের দিন আমি ভাবছি আর কতগুলোই বা রুটি দেবে, 4-5টা বস্তা টস্তা নিয়ে, ব্যাগ ট্যাগ নিয়ে আমরা গেছি ইয়ে করতে। তারপরে যে দেখি ওরে মা, কিসের 2টা রুটি, 20টা রুটি বানায় রাখছে একটা বাসা। হ্যাঁ, কেউ খিচুড়ি ভরে হাড়ি ভরে খিচুড়ি রান্না করে রাখছে, বিশাল ব্যাপার। পরে আমাদেরকে ভ্যান ভাড়া করতে হইলো, ভ্যান আলা আসলো, ভ্যান আলাকে বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নাই, বললো কিচ্ছু লাগবে না ভাই, তোলেন এগুলোর উপরে। ভ্যানে তুললাম, ভ্যানে তুলে চারঘাটের বাসে গেলাম, বাসের উপরে তুললাম সমস্ত ত্রাণের জিনিসপত্র। বাসালাকে বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নাই ভাই। বলে কি করবেন আপনি এগুলো? আমি বললাম ত্রাণ দিতে যাবো। বলে কিচ্ছু লাগবে না, ওঠান আপনি, সব কি কি আছে ওঠান, সব তোলেন। চারঘাটের বাসে যে আমাকে নামাই দিল, ওইখানে ভ্যান একটা পয়সা লাগলো না। মানে মানুষ যখন আপনার যখন নিয়ত দেখে যে আপনি ভালো নিয়ত একটা কাজ করতেছেন, মানুষ আগায় আসে রে ভাই। আপনার যদি রাজনীতি ঠিক থাকে, আপনার টাকার কোনো অভাব হয় না, পয়সার কোনো অভাব হয় না, পারে না। তুমি তার জীবনটা বুঝতে পারবা না তুমি যদি এটা না করো, তুমি এই কাজটা করবো। আমি কিন্তু এক্স্যাক্টলি এই কথাটা বলছি। এবং যখন আমি দেখলাম যে আসিফ বলতেছে যে আমি ওয়েস্ট ইন্ডে যাই, আমার খুব খারাপ লাগছে, আমি খুব বেদনাহত হয়েছি মানে এটাতে, আসিফের এই কথাতে। হ্যাঁ মানে দাদা ধরেন এদের প্রতি আমাদের শ্রদ্ধা বা এদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নাই। এবং আমরা যে কথা আসিফের প্রতি আমার ভালোবাসারও শেষ নাই তো, আমার ভালোবাসা থাকবে, ও যত মিস্টেক করুক তারপরেও আমার ভালোবাসা থাকবে। কিন্তু মানে ও আমার কথা শোনে না কেন, এটা হচ্ছে আমার কথা। মানে ও কি, মানে আমি যে ওকে এত ভালোবাসি, এত স্নেহ করি, ওকে যে আমি আমার সন্তানের মতো দেখি, তো ও কেন আমাকে ওর ওর জায়গাটায় রাখতে পারে না? ও কেন ওই রেসপেক্টের জায়গাটা রাখতে আমার কথা শোনে না কেন? আমাদের এই নতুন নেতাদের ধরেন যে বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের কাছে আমাদের যে প্রত্যাশাটা ছিল, সেই জায়গাটায় তারা ধরেন আমাদেরকে অনেক জায়গাতে হতাশ করেছেন। এবং এটা আমরা আশা করি নাই আর কি, মানে এত দ্রুত তাদের এই পরিবর্তনগুলো আসলে চোখে লাগে, আমাদের যেমন লাগে সাধারণ মানুষের চোখে লাগে। সাধারণ মানুষের মধ্যেই প্রতিক্রিয়া সৃষ্টি করে যে আপনি এক বছর আগে কি ছিলেন, এখন আপনি কি করছেন, ভবিষ্যতে তাহলে আপনি কি করবেন। 1 বছরে যদি এই পরিমাণ পরিবর্তন আপনাদের মধ্যে আসে, তাহলে আপনি ভবিষ্যতের ইভেন রাজনীতিতে আপনি দেখেন, মানে মানে আসিফ যখন প্যারিসে আসলো আর কি, ওকে যখন আমি প্রথম দেখলাম, ও ছিল প্রথম মানুষ যে এই বিপ্লবী ছাত্রদের একজন প্রতিনিধি। হ্যাঁ, ও যখন আমার সামনে আসলো, আমি এটা বিশ্বাস করতে পারিনি যে আমি আসিফকে দেখতেছি। আমি ওকে জড়ায় ধরলাম এবং জড়ায় ধরে কাঁদতে শুরু করলাম। হ্যাঁ, এবং কান্না, এবং আসিফও ঠায় দাঁড়ায় থাকলো। আমি জানি না আমি কতক্ষণ কাঁদছিলাম, বোধহয় 10-15 মিনিট কাঁদছিলাম। আসিফ ঠায় দাঁড়ায় থাকলো এবং আমার এই কান্নার এটা একটা ছবিও বোধহয় আছে, আমি আপনাকে দেবো, ইলিয়াস কনক। তো আসিফ আমার কাছে হচ্ছে বিপ্লবের ফিজিক্যাল এমবডিমেন্ট, যে আমার কাছে আসছিল, যাকে আমি টাচ করতে পারছি, ছুঁইতে পারছি, ধরতে পারছি, ভালোবাসতে পারছি। তো একটা আমার সাথে, আপনারা জানেন যে আমি খুবই ইমোশনাল মানুষ, এবং সেই অর্থে আসিফের সাথে আমার একটা খুব ব্যক্তিগত ইমোশনাল একটা সম্পর্ক আছে। হ্যাঁ, খুবই ব্যক্তিগত ইমোশনাল সম্পর্ক আছে। এবং ইলিয়াস জানে যে আসিফকে আমি কম বকাবকি করি না, প্রচন্ড বকাবকি করি। মানে এই ছাত্রদের মধ্যে 2জন আমার বেশি বকাবকি খায়, প্রথম আসিফ, আর নাম্বার 2 হচ্ছে হাসনাত। এবং আমি কিন্তু চেষ্টা করি সবসময় যেন আসিফ কোনো ভুল না করে, কোনো মিস্টেক না করে, ওকে কাউন্সেল করা, ওকে শেখানো, ম্যানেজমেন্ট শেখানো। আমি এগুলো ছোটখাটো অনেক বিষয়ে তাকে সাজেশন দিই। ছোট ছেলে, এখন ধরেন যদি কেউ বলে যে মানে আপনি আশকারা দিয়ে দিয়ে আসিফকে এরকম করছেন, বলতে পারে যদি বলে, হ্যাঁ, কিন্তু আমি আসিফের প্রতি ওই স্নেহ, ওই ভালোবাসা, ওইটাকে আমি সবসময় নাকচার করব। আমি আসিফের এই কথাটা বলাটা ঠিক হয়নি, এই যে আমি ওয়েস্ট ইন্ডে যাই, এই কথাটা বলাটা ঠিক হয়নি। এবং আমি কিন্তু সত্যি খুব রাগ করছি আসিফের উপরে এই কথাটা বলাতে। কারণ কি জানেন, আমি আসিফকে খুব স্পেসিফিক্যালি এই ব্যাপারে, মানে আমার ছোট ভাই যদি মন্ত্রী হতো, আমি ওকে যেভাবে, বা ইভেন ও তো আমার ছেলের বয়স তো আসলে আছে, কিসের ছোট ভাই, আমার ছোট ভাই তো অনেক বড়। আমার ছেলে যদি হতো, মন্ত্রী হতো, আমি তাকে যেভাবে তাকে ধরে 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 শেখাতাম, আমি আসিফকে কিন্তু এই বিষয়গুলো শিখিয়েছি। আমি কিন্তু ওকে বলছি যে আসিফ
তুমি তোমাকে খুব মিনিমালিজমের উপরে চলতে হবে, খুব অল্প জিনিসে তোমাকে তৃপ্ত থাকতে হবে, খুব বেশি জিনিস তুমি যখন ভাত খাবে একটা তরকারি দিয়ে ভাত খাবে, একটার বেশি তরকারি নিবে না। আমি বলছি কেন নেবে না, কারণ তোমার দেশের মানুষ একটার বেশি তরকারি দিয়ে ভাত খেতে